কেঁদো না মিঠি। ফোনে সব সময় তো মা বাবার সাথে কথা বলবে, আর আমাকে বলবে মন খারাপ হলে আমি তোমায় নিয়ে আসব। এই শালটা আগে গায়ে দাও তো, বোকা মেয়ে। এই ভোরবেলা ছাদে ঠান্ডা লেগে যাবে না? আমার পাশ থেকে উঠে এলে কিছু না বলে, ভাবলাম ওয়াশরুমে যাচ্ছ, আর আসছই না দেখে ছাদে এসে দেখি এখানে। কাল থেকেই তো গুম হয়ে আছো, শরীর তো খারাপ হয়ে যাবে সোনা। একটু দূরের নারকেল গাছের ফাঁক দিয়ে একটু একটু করে সূর্য উঠছে, কুয়াশাটা কেটে যাচ্ছে, পাখিগুলো কিচকিচ করে তাদের মাথার উপর দিয়ে উড়ে যাচ্ছে। বাড়ির পাশের শিউলি গাছ থেকে অপূর্ব সুবাস ছড়িয়ে পড়েছে বাতাসে। ভোরের অল্প আলো ছড়িয়ে পড়েছে তাদের মুখে। মিঠি সেই আলোতে দেখল তার বরকে খুব সুন্দর। সকাল থেকে সানাইয়ের শব্দটা বিরক্তি লাগছে মিঠির। এটা একটা বিয়ে বাড়ি? দূর, অনন্যার বিয়েতে 3 দিন ধরে বিরাট লজ ভাড়া করা হয়েছিল। বিয়ের আগের দিন আইবুড়ো ভাতের অনুষ্ঠানটাই তো বিরাট করে আয়োজন করেছিল। সেদিন অনন্যা যে শাড়িটা পরেছিল তার যা দাম, আমার আজ রাতে পরার শাড়িটার দাম তার অর্ধেকও হবে না। ওদের লজটা সাজাতে যে টাকা লেগেছিল, আমার বিয়েতে লোকজন খাওয়ানো হবে বোধহয় সেই টাকায়। কিরে মিঠি, জানালায় মাথা দিয়ে উদাস হয়ে বরের কথা ভাবছিস বুঝি? দূর, তোর কথাই ভাবছি রে অনন্যা, কখন আসবি সেটা। হ্যাঁ হ্যাঁ, আর কথা ঘোরাতে হবে না। আর বলতো শাখাটা কোথায়? মাসিমা নিয়ে যেতে বললেন। গায়ে হলুদ চলে এসেছে, ওই যে ঠাকুর ঘরে নিয়ে যা। বুকের ভেতরটা আরও টনটন করে উঠল মিঠির। কি সুন্দর একটা শাড়ি পরেছে অনন্যা, আর গা ভর্তি গয়না। আর আজ আমার নিজের বিয়ে, আমি একটা সস্তা তাঁতের শাড়ি পরে রয়েছি। গয়না তো মায়ের যে কটা ছিল। চোখ ফেটে জল এলো। কিরে মিঠি, কাঁদছিস কেন? পাগল মেয়ে, মন খারাপ করতে নেই। বরের মুখ দেখে সব ভুলে যাবি। না না, ও কিছু না রে। হ্যাঁ রে অনন্যা, সুমনদা আসেনি? ওর সময় কোথায়? বিয়ের পর হানিমুন যাবার সময় হয়নি, শুধু রাতে খাবার সময় দেখা হয়। বিয়ের অষ্টমঙ্গলার পর আর শ্বশুরবাড়ি আসতে দেখেছিস? ওসব কথা বাদ দে, চল। বাইরে আশীর্বাদে ডাকছে, আর গায়ে হলুদের কাপড়গুলো দেখবি চল। গায়ে হলুদের জিনিস দেখে মিঠির মনে হলো লজ্জায় মাটিতে মিশে যাবে অনন্যার সামনে। অনন্যা আবার দেখো না কি আদেখলেপনা দেখিয়ে সব নেড়ে ঘেটে দেখছে, যেন এমন আর দেখেনি। অনন্যা কি যে দামি দামি গায়ে হলুদ এসেছিল, মিঠি কি তা দেখেনি? আর এই গায়ে হলুদের জিনিস তো নস্যি। মিঠির কাছে বিয়ে বাড়িটাই যেন বিস্বাদ হয়ে উঠেছে। অনন্যা মরতে কেন যে ওর বন্ধু হতে গেল? মিঠির তো কত দিনের ইচ্ছা ছিল, বিরাট করে ফুলে ফুলে বাড়িটা সাজানো হবে, অনেক লোক খাবে, প্রচুর গয়না আর দামি শাড়িতে অপরূপা হয়ে উঠবে, আর ওর স্বপ্নের রাজকুমার ওর দিকে হাঁ করে তাকিয়ে থাকবে। শুভদৃষ্টির কথা ভাবলেই কতবার ওর লজ্জায় চোখ বন্ধ হয়ে আসতো, আর এখন শুভদৃষ্টির সময় ওর চোখ বন্ধ করে রাখতে ইচ্ছা হচ্ছে। কি বিচ্ছিরি দেখতে তার বরকে। ওদিকে সুমনদা কি সুন্দর, তার সাথে কি ব্যক্তিত্ব, আর ওর বরটা একটা প্যাংলা। ছি, একবার দেখেই তো বিরক্তি লেগে গেছে। জানি না কি করে সারা জীবন থাকবো। বিকেল বিকেল অনন্যা সাজাতে শুরু করলো। মিঠির আয়নার দিকে তাকাতেও ইচ্ছা করছে না। অনন্যার বিয়ের একদিন আগে থেকে নামি পার্লারের সাথে কন্ট্যাক্ট করা ছিল, আর তাদের পাড়ার পার্লারের লোককে নিয়ে আসার ক্ষমতাতেও কুলোলো না। অনন্যার হাতে মেহেন্দি করতেই তো 2000 টাকা লেগেছিল। ধুর, এটা একটা বিয়ে হচ্ছে তার? কিরে মিঠি, দেখ চুপ করে বসে আছিস, পছন্দ হলো তোর সাজানোটা? হয়েছে। তোকে যা লাগছে না, তোর বর চোখ ফেরাতে পারবে না। ইস,
কি ক্যাবলাকান্ত বর তার হয়েছে। সবাই মজা করছে আর ও মিটিমিটি খালি হেসে যাচ্ছে। যত সব। আর সুমনদা কি স্মার্টলি সবাইকে উত্তর দিচ্ছিল। সুমনদাকে জব্দ করতে এসে ওরাই জব্দ হয়ে গিয়েছিল। আর হবে নাই বা কেন? ডাক্তার আর ক্যাবলা প্রাইমারি স্কুলের মাস্টারের তফাৎ হবে না? আবার অনন্যা যাবার সময় বলে গেল, তোর বর খুব ভদ্র আর ভালো মানুষ রে। কাটা খায় যেন নুনের ছিটে। কটা বাজলো? 4:30। দূর আর শুয়ে থাকতে ইচ্ছা করছে না। সবাই ঘুমাচ্ছে, একটু ছাদে ঘুরে আসি। এ কি, মা বাবার ঘরে আলো জ্বলছে, ঘুমায়নি, কথাও তো শোনা যাচ্ছে। কি বলছে শুনি তো? মা কাঁদছে, বাবাও কাঁদছে। মিঠির বাবা বলছে, গিন্নি আমাদের আর কদিন, শুধু ধারগুলো মেটাতে পারলেই নিশ্চিন্তে চোখ বুঝব। একটাই দুঃখ, তোমার গয়না বলতে আর কিছু রইল না। সে যাক, তাতে আমার দুঃখ নেই গো। ছেলে হীরের টুকরো, বিনা পণে একটাও দাবি ছাড়া মেয়ে নিয়ে যাচ্ছে। তবু একমাত্র মেয়েকে সাধ্যমতো দিতে তো ইচ্ছা হয়। ইচ্ছা তো কত ছিল, কিচ্ছুই তো করতে পারলাম না। মিঠির আর কিচ্ছু শুনতে ইচ্ছা করছে না। ছুটে ছাদে উঠে গেল। কুয়াশা ঘিরে রয়েছে চারিদিকটা। ভীষণ কান্না পাচ্ছে মিঠির। ছি, আমি একবারও বাপি মার কষ্টের কথা না ভেবে স্বার্থপরের মতো নিজের চাওয়া পাওয়াটার হিসাব নিয়ে ব্যস্ত ছিলাম। আমার এই স্বল্প আয়োজনের বিয়ের পেছনে বাপির কত কষ্টের ঘাম ঝরেছে, মায়ের কত ত্যাগ রয়েছে, তাই একবারও ভাবলাম না। দূরের তাল গাছের মাথাটা কুয়াশা ঘিরে রয়েছে। এই রকম ভোরে ছোটবেলায় বাবার হাত ধরে একবার পুরীতে গিয়ে সূর্যোদয় দেখেছিলাম। ঢেউগুলো ছুটে ছুটে পায়ের কাছে আছড়ে পড়েছিল। বাবা বলেছিল, সূর্য আমাদের প্রাণের উৎস, এই রকম তেজময় থাকবি, কোনো লোভ মলিনতা যেন তোর হৃদয়কে ছুঁতে না পারে। ঠিক ওই রকম সমুদ্রের মতো বিরাট একটা হৃদয় কর, দেখবি জীবনের ছোট ছোট পাওয়াই তোর মুখে তৃপ্তির হাসি এনে দেবে। সেদিন নিজেকে বড় সুখী মনে হবে। তোদের জীবনে হয়তো অনেক সম্পদের প্রাচুর্য দিতে পারিনি, তবে আমার উত্তরসূরি হিসেবে তোর মাথা চিরকাল দৃঢ় রাখতে পারবি মা। কত কথা মনে পড়ছে আজ। ছোটবেলায় জ্বর হলে মা বাবা সারা রাত জেগে থাকতো। যতদিন ভাত খেতে পারতাম না, বাপিও ততদিন ভাত খেত না। মিঠির দুগাল বেয়ে জল গড়িয়ে পড়ল। হঠাৎ একটা হাতের স্পর্শ তার চোখের জল মুছিয়ে দিল। কেঁদো না মিঠি, ফোনে সবসময় তো মা বাবার সাথে কথা বলবে, আর আমাকে বলবে মন খারাপ হলে আমি তোমায় নিয়ে আসব। এই শালটা আগে গায়ে দাও তো। বোকা মেয়ে, এই ভোরবেলা ছাদে ঠান্ডা লেগে যাবে না? আমার পাশ থেকে উঠে এলে কিছু না বলে ভাবলাম ওয়াশরুমে যাচ্ছ, আর আসছই না দেখে ছাদে এসে দেখি এখানে। কাল থেকেই তো গুম হয়ে আছো, শরীর তো খারাপ হয়ে যাবে সোনা। একটু দূরের নারকেল গাছের ফাঁক দিয়ে একটু একটু করে সূর্য উঠছে। কুয়াশাটা কেটে যাচ্ছে, পাখিগুলো কিচকিচ করে তাদের মাথার উপর দিয়ে উড়ে যাচ্ছে। বাড়ির পাশে শিউলি গাছ থেকে অপূর্ব সুবাস ছড়িয়ে পড়ছে বাতাসে। ভোরের অল্প আলো ছড়িয়ে পড়েছে তাদের মুখে। মিঠি সেই আলোতে দেখল তার বরকে খুব সুন্দর দেখতে। মিঠি অনুভব করল তার প্যাংলা স্বামীর বুকে রয়েছে এক অপার নির্ভরতার আশ্বাস। আলতো করে কাঁধে মাথা রাখল মিঠি। এক স্বর্গীয় ভালোবাসায় তার চোখ বুজে এলো। লাইক শেয়ার করে পাশে থাকবেন, আর গল্পটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। এবং গল্পটা যদি ফেসবুক থেকে শোনেন তাহলে আমার পেজটা ফলো করবেন, এবং ইউটিউব থেকে শুনলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।